কারো স্বর্ণ বন্দুক রাখছি, কারো জমি বিক্রি করছি, কারো কাছে ধার আনছি। বর্তমানে এখন এন্টি পকেট আর জুতাটাও তো বিক্রি করে খাওয়া যা লাগবে, কোন দিকে যাবো জানি না। স্বপ্নভঙ্গের আর্তনাদ দেখার নেই যেন কেউ। সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে পায় ব্যর্থ 30,000 বাংলাদেশি। এজেন্সির পকেটে 1,500 কোটি টাকা। মন্ত্রী বাইরা নীরব দর্শক। পদ্মা সেতু প্রকল্পের সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে প্রায় 7.5 কোটি টাকা লোপাট। জড়িত খোদ জ্যেষ্ঠ সহকারী সচিব। প্রমাণ পেলেও 3 বছর পদানুভূতির বিস্ময়কর শাস্তি। সিলেটের 5 উপজেলায় পানিবন্দী লাখ লাখ মানুষ। দুর্গত এলাকায় দুর্ভোগ চরমে। এখনো বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা। ত্রাণ সহযোগিতা পাঠানোর দাবি জেলা প্রশাসকের। এবং চট্টগ্রামে গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে আশার আলো। জাহাজ পাঠাতে আগ্রহ বাড়ছে বিদেশিদের। বাড়বে কর্মসংস্থান। পরিদর্শন করে সহায়তার আশ্বাস আইএমও মহাসচিবের। ভোরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। স্বপ্নভঙ্গের আর্তনাদ দেখার নেই যেন কেউ। সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে পারলেন না প্রায় 30,000 বাংলাদেশি। বিমানবন্দরে দিন পেরিয়ে রাতভর অপেক্ষার পর এক বুক হতাশার ক্ষোভ নিয়ে ফিরে গেছেন সবাই। 5 থেকে 6 লাখ টাকা দিয়েও এজেন্সির প্রতারণার শিকার তারা। সরকারের কাছে সমস্যা সমাধানের আবেদন ভুক্তভোগীদের। 5.5 লাখ আর এই যাবত মধ্যে বাড়িতে 30,000, এটা শেষ। এখন বর্তমানে এখন এন্টি পকেট বলতে ভুল হবে। ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গের কান্না জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌসের। গত 4 দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও মেলেনে সোনার হরিণ বিমানের টিকিট। এক যদি হেল্প করতে পারে সেটা হলো বাংলাদেশ সরকার। এছাড়া আমাদের আর কেউ দেখবে না, দেখবে না বাপ, দেখবে না ভাই, দেখবে না বউ, সোল, কেউ দেখবে না আমাদের। তার মতো আরেক ভুক্তভোগী গোপালগঞ্জের শাহজান মুন্সি। মালয়েশিয়ায় যেতে না পারায় তার কপালেও চিন্তার ভাঁজ। আজ টিকিট হবে, কাইল হবে, এইভাবে হয়ে আমাকে বসাই রাখছে 4 দিন। এর এই মাত্র আবার বলছে যে যাও এয়ারপোর্টে যাও, টিকিট হয়ে যাবে। তো এখন তো খবর নাই টিকিটের। শুক্রবার রাত 12টায় শেষ হয় মালয়েশিয়ার কাঙ্ক্ষিত শ্রমবাজার। শেষ দিনে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান হাজার হাজার কর্মী। টিকিট ছাড়াই এজেন্সির আশ্বাসে বিমানবন্দরে এসে ফিরে যান এক বুক হতাশা নিয়ে। এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। আমরা কারো স্বর্ণ বন্দুক রাখছি, কারো জমি বিক্রি করছি, কারো কাছে ধার আনছি। আমরা এই টাকাগুলো আমরা কিভাবে পরিশোধ করবো, এটাই আমরা এখন দুশ্চিন্তা। আমরা যদি না যাইতে পারি তাহলে আমাদের অবস্থাটা হবে কি ভাই? এখন আপনারাই চিন্তা করেন, মরা ছাড়া আমার কোনো উপায় নেই। 4 দিন না খায় এই ঢাকা শহরে পড়ে আছে, বুঝছেন? আমার এ বন্ধক আমার প্লেন টিকিট দেয় না। প্রায় 30,000 কর্মী মালয়েশিয়া যেতে না পারার বিষয়ে বাইরা মহাসচিব জানান, রিক্রুটিং এজেন্সি সহ সার্বিক অব্যবস্থাপনার কারণেই এই সংকট। সেটার জন্য তো এখানে এজেন্সিকে দায়ী করলে তো হবে না। এখানে মালয়েশিয়ান এমপ্লয়ার রয়ে গেছে, ই ভিসা সিস্টেম রয়ে গেছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। এখন আমরা যেটা হচ্ছে যে এখানে মালয়েশিয়ান অথরিটির সাথে দূতাবাসের মাধ্যমে লিয়াজো করা হচ্ছে। তারা চেষ্টা করছেন যাতে এই পেন্ডিং যে ভিসাগুলো সর্বশেষ ইস্যু করা হয়েছিল এমপ্লয়ার কর্তৃক, সেই লোকগুলোকে যদি আনার ব্যবস্থা করা হয়, আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে ম্যাক্সিমাম কর্মীরা এখানে আসতে পারে, এবং যারা না আসতে পারবেন তাদের ব্যাপারে পরবর্তীতে নিশ্চয়ই একটা ব্যবস্থা কিভাবে করা যায় সেটা গ্রহণ করা হবে। শেষ দিন শুক্রবার ঢাকা কুয়ালালামপুর রুটে নিয়মিত 14টি ফ্লাইটে 4,096 জন যাত্রী মালয়েশিয়া গেছেন। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারের নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি সহ গুটি কয়েক প্রভাবশালী ব্যক্তি। এবার 30,000 কর্মীর স্বপ্নের সঙ্গে প্রতারণা করে হাতে নেওয়া হলো 1,500 কোটি টাকা। বছরের পর বছর প্রতারণা করলেও জড়িতরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। মার্জিয়া মোমুর রিপোর্ট। বিমানে উঠবো, ওখানে ওরা আবার স্লিপ রিসিভ করতেছে, রিসিভ করে দেখে যে নাম্বার নাই, তখন ওরা বলতেছে আপনার টিকিট ভুয়া। রাজশাহীর বাগমারার আবু বকর জীবনের সবটুকু সঞ্চয় 6 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন ফুয়াং ট্রাভেলস এজেন্সির হাতে। কথা ছিল ছেলে তোফায়েল 31 মে মালয়েশিয়া যাবে। তবে ইমিগ্রেশনে প্রবেশ করতেই জানা গেল এজেন্সির দেয়া টিকিট নকল। বারবার ফোন করলেও ওপাশ থেকে জবাব নেই রিক্রুটিং এজেন্সির। বাকরুদ্ধ আবু বকরের কষ্ট ঝরে পড়ে কান্না হয়ে। গরিব মানুষ, পাট খাটালে এসে দিয়েছি, টাকাটা মার গেছে,
সরকারের কাছে আবেদন, যদি সরকারি টাকা আমাকে তুলে দেয় তাহলে গরিব মানুষ আমরা বাঁচব। জমি মায়ের গয়না বিক্রি করে ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন ময়মনসিংহের গৌরীপুরের আনোয়ার। তবে ভুয়া টিকিটের চক্রে তিনি সহ আরও শত শত মানুষের স্বপ্ন পরিণত হয় জীবন্ত দুঃস্বপ্নে। টিকিট নিয়ে আইসি, এয়ারপোর্টে ঢুকছি, ঢোকার পরে কাউন্টারে আটকাইছে যে আপনার টিকিট নাম্বার নাই, টিকিট নাম্বার ছাড়া আমরা ঢুকবার দেবো না। এদিকে ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও টিকিট পাননি হাজারো যাত্রী। তাদের ও স্বজনদের কান্নায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ভারী হলেও টনক নড়েনি মন্ত্রণালয়, বিএমইটি, বাইরা সহ সংশ্লিষ্ট কোনো সংস্থারই। বিদেশে থাকা প্রবাসী মন্ত্রী দেশে ফিরেই পাড়ি জমান সিলেটে। তার কাছে মূল্য পায়নি বিমানবন্দরে ভুক্তভোগী প্রায় 30,000 কর্মীর আর্তনাদ। গণমাধ্যমে হাজারো কর্মীর ভোগান্তির কথা ফুটে উঠলেও বাইরা, বিএমইটি, বিমান কিংবা সংশ্লিষ্ট সবগুলো সংস্থার কর্তা ব্যক্তিরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন। অথচ মালয়েশিয়া সরকারের কোটা অনুযায়ী 5 লাখ কর্মীর কাছ থেকে গড়ে 5 লক্ষ টাকা আদায় করে তারা। টোটাল খরচ হয়েছিল 7 লাখ। কেউ জমি বিক্রি করছে, কেউ গরু বিক্রি করছে, এরকম করে কেউ কারো কাছ থেকে ধান নিচ্ছে। বছরের পর বছর নিউ হ্যাভেন, এলিগেন্ট, আলফারা সহ হরেক নামের এজেন্সির প্রতারণা অব্যাহত থাকলেও অদৃশ্য কারণে হয়নি প্রতিকার। পর্দার আড়ালে কুশীলবদের মাঝে আছেন জনপ্রতিনিধি সহ প্রভাবশালীরা, যাদের হাতের ইশারায় ভাগ্য বদলায় শ্রমবাজারের সেখানকার কর্মীদের। অনুমোদন পেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেও শুক্রবার শেষ দিনে প্রায় 30,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। দুর্নীতি, অনিয়ম, সিন্ডিকেটের কারণে এই পর্যন্ত 4 বার বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করতে বাধ্য হয় মালয়েশিয়া সরকার। বাংলাদেশি সিন্ডিকেটের কাছে নিজেদের অসহায়ত্বের কথাও তুলে ধরেছিলেন ঢাকায় মালয়েশীয় হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। পহেলা জুন থেকে মালয়েশিয়া সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দেশটিতে বন্ধ থাকবে বাংলাদেশি কর্মী নিয়োগ। গত 19 এপ্রিল মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রভাবশালী সিন্ডিকেটের কথা তুলে ধরে বিবৃতি দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ও। সর্ষের ভেতরেই ভূত, আর তাই বছরের পর বছর মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে প্রতারণা আর নিষ্পেষণের ঘটনা ঘটলেও নিশ্চুপ মন্ত্রণালয়। জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় নিয়ন্ত্রিত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণ। এমন অবস্থার শেষ কবে, জবাব নেই কারো কাছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুক্রবার রাত 12টার পর মালয়েশিয়ায় অবতরণ করা বাংলাদেশি কর্মীদের ঢুকতে দিয়েছে দেশটির ইমিগ্রেশন। যদিও মধ্যরাতে শেষ হয় বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির মেয়াদ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্টে বিস্তারিত। নির্ধারিত 100 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে FWCMS প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সবশেষ সময়সীমা ভেদে দেওয়া হয় 31 মে পর্যন্ত। এদিকে বাংলাদেশ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত 12টার পরে অবতরণ করে মালয়েশিয়ার বিমানবন্দরে। ওই বিমানে থাকা বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পাস দিয়ে তাদের প্রবেশ করতে দিয়েছে কুয়ালালামপুর কর্তৃপক্ষ। অন্যদিকে 31 মে শুক্রবার বাংলাদেশ থেকে অনেক কর্মী সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করছেন। এক্ষেত্রে ইমিগ্রেশনের একটি সূত্র জানা যায়, কোনো কর্মী যদি তাদের স্ব দেশ থেকে ট্রানজিট অথবা সরাসরি ফ্লাইটে 31 মের ভেতরে তাদের দেশ ত্যাগ করে তাহলে মালয়েশিয়ায় প্রবেশে তাদের কোনো বাধা নেই। এদিকে দুদেশের মধ্যকার চুক্তির পর 2022 সালের 9 আগস্ট প্রথম দফায় 53 জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের মাধ্যমে এই পর্যন্ত প্রায় 4,72,000 বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশ করেছেন। যদিও এই চুক্তিতে প্রায় 5,27,000 বাংলাদেশি কর্মীর ডিমান্ড লেটার ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। আমরা চেয়েছি সবাই যেন আসতে পারে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে হয়তো সবাই আসতেই পারছেন না বা পারবেন না। কিন্তু পরবর্তীতে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে, অন্তত যাদের ক্ষেত্রে এই ভিসা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে যেন অন্তত ডেডলাইনকে রিল্যাক্স করা। চাহিদাপত্র থাকা বাংলাদেশে আটকা পড়া প্রায় 30,000 কর্মীকে পাঠানোর সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে সম্প্রতি ঢাকার পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও কুয়ালালামপুরের পক্ষ থেকে এখনও কোনো জবাব দেওয়া হয়নি। ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে কর্মী নিয়োগ না হয় সে ব্যাপারে প্রবাসী মন্ত্রণালয়কে শক্ত অবস্থান নিতে হবে বলেও জানান মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির নেতারা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। অন্য প্রসঙ্গ, সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ 7,35,00,000 টাকা হাতিয়ে নিয়েছেন
জ্যেষ্ঠ সহকারী সচিব। প্রমথ রঞ্জন ঘটক এমন কাণ্ড ঘটিয়েছেন, তাও আবার পদ্মা সেতু প্রকল্পে। বিস্ময়কর ব্যাপার হলো, গুরুতর এই অপরাধ প্রমাণিত হওয়ার পরও 3 বছরের জন্য পদানুবর্তীর শাস্তি দিয়ে দায় সেরেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। স্বাধীনতার পর বাংলাদেশের জাতীয় অর্জন কি কি? এমন প্রশ্নের উত্তরে নিশ্চয়ই শুরুর দিকেই থাকবে পদ্মা সেতুর নাম। দেশি বিদেশি ষড়যন্ত্র, কল্পিত অভিযোগ তুলে বিশ্বব্যাংকের সরে যাওয়ার পরও স্বপ্ন সেতুর সংযোগ ঘটে নিজেদের টাকায়। তাই পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি বাঙালির হার না মানার প্রতীক বটে। অহংকারের সেই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট বলছে, পদ্মা সেতু প্রকল্পের জন্য মাদারীপুরের শিবচর উপজেলার মাগুর খণ্ডে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়। 2020 সালের জুন থেকে 21 জুন পর্যন্ত মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন প্রমথ রঞ্জন ঘটক। তিনি জেলা প্রশাসকের মৌখিক নির্দেশ অমান্য করে সেই এলাকার খাস জমিকে অধিগ্রহণ দেখিয়ে 5 জনের নামে 7 কোটি 35 লাখ টাকার চেক ইস্যু করেন। শুধু তাই নয়, ইস্যুকৃত চেকগুলোর ক্ষমতাপত্র সম্পাদন 2021-এর 11 জুলাই হলেও এই কর্মকর্তা পেছনের তারিখ দেখিয়ে চেকগুলো স্বাক্ষর করেন, কারণ মাদারীপুরে তার শেষ কর্মদিবস ছিল ওই বছরের জুন পর্যন্ত। অপকর্মের শাস্তি হিসাবে আগামী 3 বছরের জন্য প্রমথ রঞ্জন ঘটককে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদাবনতি করে সহকারী সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তির কারণে 6ষ্ঠ গ্রেডে থাকা এই কর্মকর্তা 9ম গ্রেডের বেতন ভাতা পাবেন, তবে 3 বছর পর আবার বহাল হবেন আগের পদেই। শাস্তির এমন উদাহরণ রীতিমতো অবাক করার মতো। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় সহকারী পরিচালক পদে আছেন এই কর্মকর্তা। অন্তত 2 সপ্তাহ ধরে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা দেননি তিনি। অবশেষে জামুকার মহাপরিচালকের নির্দেশে তিনি সাক্ষাৎ করার সুযোগ দেন সময় সংবাদকে। জানতে চাই যে 5 ব্যক্তির নামে 7 কোটি 35 লাখ টাকার চেক ইস্যু করা হয়েছিল, সেই টাকার গন্তব্য কোথায় ছিল? 5 জন জমির ওনার, এনারা কেউই টাকাটা পাননি, সেই বিষয়ে আপনার বক্তব্য কি? এখানে আমরা যারা যে 5 জন ব্যক্তির নামে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের নামেই চেক হয়েছে। সো তাদের কাগজপত্র আমি যখন দিয়েছি, আমার অবস্থান থেকে যতটুকু যাচাই বাছাই করা প্রয়োজন আমি যাচাই বাছাই করে ওই 5 জনকেই চেক দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে কি যে পানিশমেন্টটা আপনাকে দিয়েছে সেটা তাহলে অন্যায় করছে? এটা আমার কর্তৃপক্ষ, তারা এখন আসলে অন্যায় করছে কি করে না এটা তো আমি আসলে বলতে পারি না। সাবেক এই আমলার মতে এমন শাস্তি অপরাধ কমাতে সহায়ক হবে না। অভিযোগটা ভেরি সিরিয়াস। এইসব ক্ষেত্রে অফিসারদের আসলে চাকরিতে রাখা উচিত না। এটা একটা ব্যাড মেসেজ যায় যে আপত্তিকর কিছু করলেও পার পাওয়া যায়। এদিকে এমন গুরুতর অভিযোগে লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ সচিবালয়ের একাধিক সিনিয়র সচিব। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিবাজদের তথ্য সরকারের কাছে আছে, কেউই দুর্নীতি করে আর পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিদেশে যাওয়া কিংবা ব্যাংক থেকে টাকা সরানো নিয়ে জানা নেই বলেও জানান তিনি। এদিকে বিএনপির অভিযোগ, সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারের। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির নেপথ্যে সরকারের দায় দেখছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদুয়ার অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে সরকার। দলটির নেতারা বলেন, আজিজ ও বেনজিরের দুর্নীতি প্রমাণ করে দেশ লুটেরাদের দখলে। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। এদের অপকর্মের দায় দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। এদিকে শুক্রবার আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেনজির ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের বিষয়ে দুদক তদন্ত করছে, দোষী হলে ব্যবস্থা নেবেন আদালত। দুদক তদন্ত করছে, দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে, তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। আমি ঠিক জানি না, এটা দুদক বলছে, তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে।
বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের তালিকা হলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান প্রমাণ করেছেন তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, দেশের জনগণকে ভারত জুজুর ভয় দেখিয়ে যাচ্ছে বিএনপি। একই সঙ্গে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াত গোষ্ঠী স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন তিনি। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান কামরুল ইসলাম। এই দেশে আবার বাংলাদেশ জিয়াউর রহমান কোনো অবস্থাতে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা না। আইএসআইয়ের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। ৭৫-এর ১৫ই আগস্ট জিয়াউর রহমান তার চরিত্র স্বরূপে প্রকাশিত হয়েছে। একজন মুক্তিযোদ্ধা এই কাজটা করতে পারে না, যে কাজটি জিয়াউর রহমান ১৫ই আগস্ট ৭৫-এ করেছিলেন। যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন বলে তিনি দাবি করেন, তাদের পক্ষে, সেই পাকিস্তানের পক্ষে পাকিস্তানি কায়দায় দেশকে পরিচালিত করার চেষ্টা করেছেন। সবসময় আন্দোলন সংগ্রামের সময় বাংলাদেশের মানুষকে ভারত জুজুর ভয় দেখাতো, সেই একই রকম বিএনপি আজকেও ওই ভারত জুজুর ভয় দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে। আবারও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার নানামুখী চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন মন্ত্রী। এদিকে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস উপলক্ষে বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন অ্যান্টনিও গুতেরেস। এদিন সন্ধ্যায় নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ যেখানে বাংলাদেশের প্রশংসা করছেন, সেখানে বিদেশের মাটিতে বসে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি এবং জামাত এখন কি করে, বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ করেছে। ওই এজেন্টদের কাজ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো এবং এখানকার সরকারের কাছে কিংবা আইন প্রণেতাদের কাছে তারা নানা ধরনের বিভ্রান্তিমূলক খবর পাঠায়। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা যোগাযোগের মধ্যে আছি। সাম্প্রতিক সময়ে যখন ডোনাল্ড লু বাংলাদেশে সফরে গিয়েছিলেন তখন আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম এবং যেহেতু বিষয়টি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে, আমাকে ডোনাল্ড লু যেটি বলেছিলেন সেটি হচ্ছে বিষয়টির উপর তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের কোনো হাত নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, অপরাধ করে কেউ রেহাই পাচ্ছে না, কিন্তু বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারও করেনি, কারণ জিয়া হত্যায় সবচেয়ে লাভবান হয়েছিলেন বেগম খালেদা জিয়া। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। প্রত্যাবাসন ইস্যু ধামাচাপা পড়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি, মিয়ানমার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করলেও নিজ স্বার্থে সমস্যার সমাধান করছে না আন্তর্জাতিক সংস্থাগুলো। মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ খোদ স্বরাষ্ট্রমন্ত্রীরও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা করিমুল্লাহ ও মমতাজুল হক গেল ৭ বছর ধরে স্বদেশে ফেরার ইচ্ছায় ত্রিপলের নিচে কঠিন জীবন পার করছেন, কিন্তু এখনও স্বদেশ মিয়ানমারে ফেরার সুযোগ হয়নি। তাদের দুজনের দাবি, ৭ বছর ধরে ত্রাণ পেলেও কবে মিয়ানমারে ফিরতে পারবে তা কেউ বলছে না। খাদ্য চুলাতো নহব, খাদ্য অন্য সুন্দর করে খাইবে আর অন্য আনতে WFP আছে, ইউনিসেফ আছে, তারপরে UN আছে, তারা ঠিকভাবে খাদ্য কিনদের গায় মালামাল বেগ কিনদের
দেহে হতা অন্য হ তোমার দেশে যাইতেছে মানে শুধু করিম বা মমতাজুল হক নন, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে বসবাসরত অনেক রোহিঙ্গার দাবি তাদের নিয়ে বাণিজ্য করছে, কিন্তু নিজ দেশ মিয়ানমারে ফেরাতে কেউ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। খাদ্য রাখি বাধা আছে নাকি ভিখারি বানায় কি আর দেশে তারা যাইতে মন চাই মগন নিজের 7 বছর পর্যন্ত তো মানে এর বডিলা কিছু মানুষ করে আসে আর মানে বডিলা বিদেশি তো আসে আর অন্য দেশে তো বডিলা মানুষ তো আসে। এদিকে রোহিঙ্গা নেতার দাবি আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করে দ্রুত স্বদেশে ফেরাতে প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যবস্থা করার। তোমার আল্লাহ টিয়া হসা করত দেই হে দুনগরি ইউনিটি না এই দোদ দেই অ্যাসিস করত দেই সাপোর্ট করত দেই ইন নগরি জাস্ট আর একখান করো বর্মারে ইন্টারন্যাশনালি যে দুধ দেওয়ার দু প্রেশার দিয়ারে আর রিপারেশন তো গুরি হবে লাভে আই রিকোয়েস্ট করি ওনারে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমার বারংবার কথা দিয়ে কথা রাখছে না। আমাদের এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি মায়ানমারে গিয়েছি, সেখানে আমরা একটা এমইও সাইন করেছি কিভাবে 2017-তে কিভাবে এরা ফেরত যাবে তার একটা এমইও হয়েছিল, সেই এমইও পর্যন্তই শেষ, তারপর কোনো কাজ হয়নি। প্রত্যাবাসন ইস্যুতে দুদেশের মধ্যে চুক্তি হলেও এখনো পর্যন্ত মিয়ানমারের নানা ছলছাতুরিতে তা সম্ভব হয়নি। সময় যতই গড়াচ্ছে ততই জটিল হয়ে উঠছে রোহিঙ্গা ইস্যু। 7 বছর পেরিয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাই রোহিঙ্গাদের দাবি আন্তর্জাতিক সম্প্রদায় যেন দ্রুত তাদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়। উখিয়ার ঘুনারপাড়া ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাহাড়ি ঢলে সিলেটের 5 উপজেলা তলিয়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। বিপদসীমার ওপরে বইছে সুরমা, কুশিয়ারা ও সারি নদী। কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। তবে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী পাঠানোর দাবি জেলা প্রশাসকের। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ফুসে উঠেছে নদ নদী, বিপদসীমা অতিক্রম করে বইছে সড়ক ও জনপদের উপর দিয়ে। গ্রামগঞ্জেও দখল নিয়েছে নদীর পানি। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের পানিতে সুরমা, কুশিয়ারা ও সারিসহ সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের নির্মাঞ্চল প্লাবিত। পানিবন্দী হয়ে কয়েক লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। পানি আপনার একেবারে গরম থাকার মতো পরিস্থিতি না, সব রুমে পানি। পানি আমরা সব টাকার বাসায় লিয়ে আসছে গিয়া। পানি তো দ্রুত বাড়তেছে, খালি গতকালকে থেকে আজকে পর্যন্ত পানিটা বাড়ছে। এখন আমাদের বেড়াকে পানি ঢোকা শুরু হয়ে গেছে। গোয়েনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ আমরা খুবই কষ্টের মধ্যে আছি। নৌকা টৌকা নাই, মানুষ চলাফেরা করতে পারতেছে না। ঘর দুয়ার ভাঙি গেছে, কেউ খোঁজ খবর নেয় না। দুর্গতদের অভিযোগ সরকারি পর্যায়ে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি তাদের কাছে। এইদিকে নদী, মাঝে একটুকুর মতো আমরা আছি। তো আমরা চেয়ার মেম্বারে আমরা কোনো অ্যাকশন নেই না, খবর নেই না। ওখানে কেউ আইসিন না, আমরা তো খুব কষ্ট আছি। পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছেনি। তবে জেলা প্রশাসক বলছেন দুর্গত প্রত্যেকটি উপজেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেকটা উপজেলায় 15 টন করে চাল, 200 বস্তা শুকনো খাবার এবং 50,000 নগদ টাকা উপবরাদ্দ প্রদান করেছি। সেগুলো তারা ব্যবহার করে কাজ করছে এবং মন্ত্রণালয় থেকে আমরা আরও বরাদ্দ পেয়েছি, সেগুলো আমরা উপজেলা পর্যায়ে বিতরণ করব। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির পাদদেশ হয় গোয়েনঘাট এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, সিলেট। বান্দরবানের পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছেন লাখের বেশি মানুষ। টানা বর্ষণে আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আশ্বাস প্রশাসনের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। উঁচু খাড়া পাহাড়ের ভাঁজে ভাঁজে বসতি, ঝুঁকিপূর্ণ বসবাস বাসিন্দাদের। রয়েছে পাহাড় ধসের শঙ্কা। বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছেন প্রায় লক্ষাধিক মানুষ। লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমাথানচি, রোয়াংছড়ি সদর সহ প্রতিটি উপজেলায় এসব মানুষের বসবাস। ভৌগোলিক কারণে পার্বত্য এলাকায় পর্যাপ্ত সমতল ভূমি না থাকায় দরিদ্র অসহায় মানুষ স্বল্প টাকায় জমি কিনে পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করে। তবে শীত ও শুষ্ক মৌসুমে তেমন একটা ঝুঁকি না থাকলেও বর্ষাকালে দেখা দেয় পাহাড় ধস। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটে প্রাণহানির ঘটনা। গত কয়েকদিনের টানা বর্ষণে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে শহরে মাইকিং করেছে প্রশাসন। এরপরও বসতভিটা ছাড়তে নারাজ অনেকেই। আতঙ্কিত, কিন্তু আমাদের থাকার কোনো জায়গা নাই,
পরে তো আমরা এখানে থাকতেছি। পাহাড়ে থাকা ছাড়া তো উপায় নাই, আপনার ঝুঁকিপূর্ণ হলেও থাকতে হচ্ছে আর কি। এখন যাবে কোথায় এতগুলো মানুষ? পানি ঢুকে তারপরে ঘর ভেঙে মানে পাহাড় ভেঙে পড়বে ওরকম আশঙ্কাতেই আছি। এদিকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আশ্রয়ণ প্রকল্পের অধীন প্রায় আমরা 4,500 মানুষকে কিন্তু জমি বা গৃহ সহ জমি বরাদ্দ প্রদান ইতিমধ্যে করেছি। আমাদের অবশ্যই এরকম যদি আমাদের দৃষ্টিগোচর হয় অবশ্যই আমরা সেই ধরনের ব্যবস্থা নেব। সরকারি তথ্য মতে বান্দরবানে গত 5 বছরে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 63 জন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আবারও ঝুঁকির মুখে চাঁদপুর শহর রক্ষা বাঁধ। মূল শহরের বড় স্টেশন ও পুরান বাজারের বাঁধে ধস নামায় আতঙ্কিত বাসিন্দারা। দ্রুত বাঁধ সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফারুক আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন নাইমুল ইসলাম নীরব। মেঘনার ঢেউ আশ্রে পড়ছে তীরে, ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে বাঁধ। এতে আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। চাঁদপুর শহরের পুরান বাজার মন্দির এলাকায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নদীটির সংরক্ষণ বাঁধের বিভিন্ন অংশে ধস নেমেছে। 3 নদীর মোহনা বড় স্টেশন এলাকায়ও একই চিত্র। বাঁধে ধরেছে ফাটল, দেবে গেছে সিসি ব্লক। পানি ঘরের উপর দিয়ে গেছে, বাচ্চা কত কষ্ট করে রান্না খাইতে অনেক খুব কষ্ট হয়ে যায়। এদিকে যে অবস্থা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাতও ধরে রাখছে। 7 বছর আগে এই যে কাম হয়েছে, টার্মিনাল ভাঙিয়া গেছে, ওই সময় কাজ করছে, এর বাদে আর এটা ম্যাডাম প্রধানে। আমরা বিশ্বাস করি যে এই কাজটি চাঁদপুর শহর রক্ষা বা যে কাজটি, এই কাজটি অত্যন্ত সুচারুরূপে এবং সুন্দরভাবে সম্পন্ন হবে এবং যাতে মানসম্পন্ন এবং টেকসই কাজটি হবে। মেয়াদ শেষ হলেও দীর্ঘদিনেও মেরামত করা হয়নি বাঁধ। তাই স্থায়িত্ব হারানো এই বাঁধ নতুনভাবে সংস্কার করতে দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই প্রকল্পটা গত ডিসেম্বর মাসে আমরা জিও পেয়েছি। সেখানে আপনার জিও ব্যাগ ডাম্পিং আছে, ব্লক ডাম্পিং আছে এবং আগের ব্লক প্লেসিংয়ের মাধ্যমে আমরা যে 3360 মিটার জায়গার কাজটাকে নতুনভাবে আবার বাস্তবায়ন করব। 2010 সালের পর এবারই মেঘনাপাড়ের চাঁদপুর শহর রক্ষায় 823 কোটি টাকা বরাদ্দ মিলেছে, যা দিয়ে 3360 মিটার নদীটির সংরক্ষণে সিসি ব্লক ও জিওব্যাগ ডাম্পিং এবং প্রতিস্থাপন করার কথা রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে নোয়াখালীর নিঝুম দ্বীপে ঘর বাড়ি হারা কয়েকশো পরিবার মানবেতর জীবনযাপন করছেন। নতুন করে ঘর তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। তবে দুর্গতদের পুনর্বাসনের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একমাত্র আশ্রয়স্থল ঘরটি হারিয়ে নিঃস্ব নিঝুম দ্বীপের মোল্লা গ্রামের বাসিন্দা তাসলিমা বেগমের পরিবার। দুমড়ে মুচড়ে যাওয়া ঘরের চাল বেড়া পড়ে আছে ভিটার উপর। ঘরের মালামাল ও ভিটার মাটি নিয়ে গেছে মেঘনার জোয়ারের পানি। 4 সন্তান নিয়ে 4 দিন ধরে পাশের গ্রামে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন তাসলিমা। একই অবস্থা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অর্ধশতাধিক পরিবারের। ঘাসিয়ার চর ও ঢালচর সহ 11টি ইউনিয়নে অনেকেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খোয়া গেছে ঘেরের মাছ। লবণাক্ত পানি ঢোকায় বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে। 30,000 টাকা দাদু নিয়ে ঘরটা ঠিক করছি, এখন বন্যা আসি সব নিয়ে গেছে। ঘরটা কিভাবে ঠিক করবো, বাচ্চা নিয়ে থাকবো। ঘর যখন চলে যাইতেছে আমার বাচ্চাদেরকে লই আমি কাপড় চোপড় দিয়ে হ্যাঁ চাই বান্ধি রেখেছি। সারা রাত ওখানে ছিলাম বাজারে, ছেলে ফেলে বাচ্চা করে লই, সকালে আই দেখি ঘর নাই। নিঝুম দ্বীপের একটাই মাত্র রুট পড়াশোনার গেটটা, এই যে কাঠের পুলিশটা ঘূর্ণিঝড় রিমালের সাথে এই যে স্রোতের সাথে বেশি চলে গেছে। গরু মই সহকারে সব কিছু নদীতে ভাসিয়ে গেছে। নোনা পানির কারণে মানুষের পুকুরের মাছ এবং ওগুলা চলে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস উপজেলা চেয়ারম্যানের। সরকারের কাছে আবেদন করছি যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং আমরা যারা স্থানীয় জনপ্রতিনিধিরা আছি তারা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা যা পারি বন্যার্তদের মাঝে সহযোগিতা করছি। উপজেলা প্রশাসনের তথ্য মতে গত 26 মে রেমালের আঘাতে হাতিয়ার 3498টি ঘরবাড়ি, 65 কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতি হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। থেমে গেছে রেমাল, কিন্তু রেখে গেছে দগদগে ক্ষত। ভয়াবহ দুর্যোগের পর এখনও সরকারি সহায়তা পায়নি ঝালকাঠির লক্ষাধিক মানুষ। ত্রাণ সামগ্রীর অভাবে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে তারা।
পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে বিস্তারিত। ঘরবাড়ি, বনজ সম্পদ, কৃষি ও মৎস্য খাত অথবা বিদ্যুৎ বিভাগ, রেমালের করাল গ্রাস থেকে রেহাই পায়নি কিছুই। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে শুধু ঝালকাঠি জেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 25,573টি ঘরবাড়ি, নষ্ট হয়েছে 6,190 হেক্টর জমির ফসল, ক্ষতিগ্রস্ত হয়েছে 2,070টি পুকুর ও 159টি মাছের ঘের। গাছ উপড়ে ভেঙেছে বিদ্যুতের 2 শতাধিক খুঁটি। ওষুধ, খাবার আর বিশুদ্ধ পানির অভাবে ধুঁকছে ক্ষতিগ্রস্ত মানুষ। কিন্তু অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ রাখেননি স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কেউ। 5 দিন পার হলেও এখন পর্যন্ত মেলেনি কোনো ত্রাণ সহায়তা। গেরে যত মাছ পোনা ছিল সব শেষ, আমাদের এখন কিচ্ছু না, আমরা নিঃস্ব হয়ে গেছি। পেঁপে গাছ আছে, কলা গাছ আছে, কাঁঠালি কলা, আনাজি কলা, সবরি কলা, কাঁঠালি কলা সব শেষ। আমরা কিছুই এখন পর্যন্ত পাইনি, আমরা অনেক কষ্টে আছি। 6 দিন ধরে কেউ দেখতেও পায় নাই, সব ভাঙ্গিয়ে চুরিয়ে গেছে, 2 দিন না খাইয়েও রয়েছে। একটা মেম্বার আইয়ে জিগেলে না যে তোমার এত ক্ষতি হয়েছে, কি লাগবে কি না লাগবে। জেলা প্রশাসনের কর্মকর্তার আশ্বাস, পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে দেয়া হবে নগদ টাকা, চাল ও শিশু খাদ্য সহ অন্যান্য ত্রাণ সামগ্রী। জেলা প্রশাসনের পক্ষ থেকে 390 মেট্রিক টন চাল, 8,90,000 টাকা, ভূখাদ্য 6 লক্ষ এবং শিশু খাদ্য 6 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে এবং এখনো আমাদের ত্রাণ কার্য বিতরণ চলমান আছে। ঝালকাঠি জেলার মোট ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি এখনো, তবে জেলা প্রশাসনের তথ্য মতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 1,38,156 জন এবং নিহত হয়েছেন 1 জন। সময় সংবাদ, ঝালকাঠি। ঘূর্ণিঝড় দুর্গত পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপগুলো পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তবে ক্ষতিগ্রস্ত মানুষের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ। প্রতিমন্ত্রী জানান, উপকূলবাসীর সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরান্ডা, চরমন্তাজ ও চালিতাবনিয়া সহ বেশ কয়েকটি এলাকা। লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ হওয়ায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এসব দ্বীপ জনপদ। এ অবস্থায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্পিডবোট নিয়ে উত্তাল নদী পাড়ি দিয়ে দুর্গত দ্বীপ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। তবে দুর্যোগের এ ভোগান্তি থেকে মুক্তি পেতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি দুর্গত এলাকার মানুষের। আমাগরে চাল দেশে, তারপর ত্রাণ দেশে, আমরা এতেই অনেক সন্তুষ্ট। প্রধানমন্ত্রী কিছুটা দিছে, আমাকে ত্রাণ দেশে, আমরা যা পাইছি কষ্ট যদি হয় তো কিছুটা আমাকে কমছে। আমাকে শেখ হাসিনা নিজে চাউল দিতে আছে, আমাকে খুব উপকার হইতে আছে চাউলে। দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় দুর্গত এলাকার মানুষের খাদ্য, বাসস্থান ও টেকসই বাঁধ নির্মাণ সহ সব সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে সব মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক হবে রোববার। এরপরই শুরু হয়ে যাবে সব কার্যক্রম। এই দুর্যোগ এই এলাকার হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে এবং অবদার ভেরিবাঁধগুলি নষ্ট হয়েছে, অনেক কোটি কোটি টাকার ঘের তাদের নষ্ট হয়েছে, রাস্তাঘাটগুলি অনেক উপকূলীয় রাস্তাঘাটগুলি নষ্ট হয়েছে। সুতরাং ইতিমধ্যে আমরা এই রাস্তাঘাটগুলি ঠিক করা এবং পর্যাপ্ত বন্যা আশ্রয় কেন্দ্র করা, বেড়িবাঁধগুলি আবার ঠিক করা এবং যারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, যারা গৃহহীন হয়েছে, বাড়িঘর হারিয়েছে তাদেরকে বাড়িঘরের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রাঙ্গাবালিতে 25,50,000 টাকা, 320 টন জিআর চাল এবং 1,500 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে 10 কেজি চাল, 1 কেজি চিনি, 1 কেজি মসুর ডাল, 1 কেজি লবণ, 1 কেজি গুঁড়া দুধ ও হলুদ মরিচ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্রযুক্তির অবাধ উৎকর্ষের যুগেও লাইনে দাঁড়িয়ে ব্যাংকে ফি জমা দিতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ভোগান্তি এড়াতেই ই ব্যাংকিং ব্যবস্থা চায় শিক্ষার্থীরা। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহরিন রিনি। কেউ ভর্তি ফি দিতে, কেউ বা পরীক্ষার ফি জমা দিতে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে। ছোট এই কক্ষে তিল ধারণেরও ঠাঁই নেই, অথচ সেই কক্ষে টাকা জমা দিতে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আধুনিক প্রযুক্তির এই সময়েও এমন হুড়োহুড়ি করে ফি জমা দেওয়া নিয়ে অতিষ্ঠ তারা। অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম সিস্টেম নেই, ওদের টাকাগুলো সব অনলাইনের মাধ্যমেই পে করা হয়, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে আমরা ক্লাস বাদ দিয়ে এসে লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বা ভর্তির টাকা বলেন বা অন্যান্য যে কোনো টাকা আমরা জমা দিচ্ছি। অ্যানালগ পদ্ধতিকে বাদ দিয়ে এটা যদি ডিজিটাল করা যায় তো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো আর কি। বাংলাদেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের শব্দটা আছে কি না এই বিশ্ববিদ্যালয়ে আমার সন্দেহ। ভর্তি পরীক্ষার রেজাল্ট, টাকা জমা দেওয়া সকল কিছুই অ্যানালগ পদ্ধতিতে।
ভর্তি কিংবা পরীক্ষার মৌসুমে এই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের একসাথে ভিড় জমাতে হয় ছোট এই ব্যাংকটিতে। এতে একদিকে সময়ের অপচয়ের পাশাপাশি লাইনে দাঁড়াতেও হিমশিম খেতে হয়। যেখানে ই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে ফি পরিশোধ করা যায়, সেখানে সনাতন পদ্ধতিতে ভিড় জমানো নিয়ে অসন্তুষ্ট তারা। এই বিষয়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ চান তারা। ব্যাংকের যে বিষয়টা, এটা আমি অবশ্যই আমার উপাচার্য মহোদয়ের সাথে আলাপ করব। চট্টগ্রাম শহরের যে ব্যাংকগুলো আছে সবগুলোকে এটার আওতায় আনা যায় কিনা, স্টুডেন্টরা সব জায়গায় যে কোনো জায়গায় টাকাটা জমা দিতে পারবে কিনা, সেটা করা যায় কিনা, সেটা স্যারের সাথে আলাপ করে আমরা জানাতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৭,০০০ শিক্ষার্থীর ফি পরিশোধের জন্য রয়েছে শুধুমাত্র একটি ব্যাংক। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এয়ারবাস না বোয়িং, কোন কোম্পানির উড়োজাহাজ কিনছে বাংলাদেশ বিমান? বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও বহরে ভিন্নতা আনতে চায় বিমান। দ্বিতীয় ধাপের আর্থিক মূল্যায়নে এরই মধ্যে ইঙ্গিত মিলেছে এয়ারবাসের দিকেই ভিড়ছে সংস্থাটি। তবে বাংলাদেশে এসে নিজেদের বিমান বিক্রির তদবির অব্যাহত রেখেছে বোয়িংয়ের উচ্চপদস্থ দল। বাংলাদেশ বিমানের বহরে থাকা ২১টির মধ্যে ১৬টি রয়েছে বোয়িংয়ের। তাই যাত্রীদের নতুনত্ব দেয়া ও টেকনিক্যাল পরিসরে ভিন্নতা আনতে চায় বলাকা। তাই নজর রয়েছে ইউরোপীয় জায়ান্ট এয়ারবাসের দিকে। কিন্তু নিজেদের অবস্থান ছাড়তে নারাজ যুক্তরাষ্ট্রের বোয়িং। গত বছর জুড়েই ছিল সরকারের বিভিন্ন মহলে এয়ারবাস কেন্দ্রিক আলোচনা, কিন্তু কূটনৈতিক নানা চাপে আর্থিক ও বাণিজ্যিকভাবে লাভজনক কোন কোম্পানি তার সমীক্ষায় আর্থিক প্রস্তাবনা নেওয়া হয় দুই কোম্পানির কাছ থেকেই। টেকনিক্যাল কমিটির এয়ারবাসের দেয়া প্রস্তাবনা মূল্যায়ন রিপোর্টে জানুয়ারিতে বিমান দেখতে পায় এয়ারবাসের A350 মডেলের দুটি উড়োজাহাজ ও যন্ত্রাংশ কিনতে এবং প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় $100 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 কোটি টাকা। এতে বড় ধরনের লোকসান হবে সংস্থাটির। কমিটির এই রিপোর্টের পর টনক নড়ে এয়ারবাসের। তারা বিক্রি মূল্য অর্ধেক কমিয়ে দেয়। এরপর এপ্রিলে আবার বৈঠকে বসে বিমানের কমিটি। এবার তারা বলে লাভজনক হবে এয়ারবাস। ওদিকে কাজ পেতে মরিয়া বোয়িং প্রথম প্রস্তাবে বলে দেয় যে দামে এয়ারবাস দুটি বিমান দিবে সে দামে তারা 4টি বিমান দিবে। তবে বোয়িংয়ের কারিগরি ত্রুটি নিয়ে সম্প্রতি বিশ্বব্যাপী নানা প্রশ্ন ওঠায় তাদের প্রস্তাব মূল্যায়ন কমিটির কাছে পাঠানোই হয়নি, এমনটাই জানান বিমানের সদ্য বিদায়ী এমডি। 737 ম্যাক্স নিয়ে অনেকগুলো ঘটনা ঘটেছে, সুতরাং আমরা হুট করে তো একটা জিনিসের উপর আমরা এটা যেতে পারি না। বোয়িং হোক আর এয়ারবাস হোক, এয়ারবাসে যেমন আমরা ফ্রেটার নিই নাই, বোয়িংয়েরও আমরা যে কোনো প্রপোজাল আসলেই তো আমরা এটা ধরেন এইটার উপর ইভ্যালুয়েট করতে পারি না। আমরা প্রাইমারি অ্যাসেসমেন্টে যেটা দেখি আমাদের যেটা দরকার, সেই প্রপোজাল যখন এসছে আমরা এটা বোর্ডে নিয়ে গেছি। তবে এখনো হাল ছাড়েনি বোয়িং। সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি দেখা করে তাদের মধ্যে বোয়িংয়ের উচ্চ পদস্থ একজন কর্মকর্তাও ছিলেন। বিমানমন্ত্রীর কথায়ও আভাস মেলে কমিটির কাছে পাঠানো হবে বোয়িংয়ের প্রস্তাব। বিমানের বোর্ডের থেকে একটা শক্তিশালী এবং খুবই এফিশিয়েন্ট একটা টিম গঠন করে দিয়েছি, অ্যান্ড তারা ইভ্যালুয়েশন করছে। আমরা আশা করি খুব দ্রুততার সঙ্গে তারা ইভ্যালুয়েশন শেষ করবে এবং আমরা সিদ্ধান্ত নিব যে কোন এয়ারক্রাফট আমরা নেব। পর্যবেক্ষণ মহলের মতে বোয়িং কত দ্রুত তাদের কারিগরি দুর্বলতার দিকটি ঠিক করবে তেমনি রয়েছে কোন উড়োজাহাজের সুবিধা বেশি থাকবে। পাশাপাশি পোশাক শিল্পের নতুন বাজার সম্প্রসারণে কাদের উড়োজাহাজ বেশি ভূমিকা রাখতে পারবে, এই বিষয়গুলোই নতুন বিমান বাছাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সর্বোপরি সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর সাথে সম্পর্কের গভীরতার বিষয়টিও বিবেচনায় আসবে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো গ্রিন ইয়ার্ডে পরিণত হওয়ার কাটার জন্য জাহাজ পাঠাতে আগ্রহী হচ্ছেন বিদেশি জাহাজ মালিকরা। এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। শুক্রবার ইয়ার্ড পরিদর্শন করে সন্তুষ্টির কথা জানিয়েছেন জাতিসংঘের শিপিং সংক্রান্ত সর্বোচ্চ সংস্থা IMO এর মহাসচিব। সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি। আগে শ্রমিকের নিরাপত্তা পরিবেশ নিয়ে বহির্বিশ্বের নেতিবাচক মনোভাব ছিল। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বঙ্গোপসাগর উপকূলে 60-এর দশকে গড়ে ওঠা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে বছরে রাজস্ব আদায় 1200 থেকে 1500 কোটি টাকা। 60 থেকে 70,000 মানুষের কর্মসংস্থানের পাশাপাশি দেশের 350 ছোট বড় স্টিল রিলোলিং মিলের স্ক্র্যাপ বা কাঁচামালের যোগান দেয় এই শিল্প। ক্রমান্বয়ে ইয়ার্ডগুলো গ্রিন হওয়ায় আগ্রহ বাড়ছে জাহাজ পাঠাতে বিদেশিদের।
শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার বিকেলে প্রথমে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের নন গ্রিন ক্রিস্টাল শিপার্স লিমিটেড পরিদর্শন করেন আইএমও মহাসচিব। পরে গ্রিন ইয়ার্ড কেয়ার শিপিং রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় সন্তুষ্টির কথা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। I'm actually very pleased to see the progress that have been made. Now at IMO we will continue to support countries like Bangladesh, in particularly with the SenseRec project that we have, in order to help compliance with the convention. আন্তর্জাতিক হংকং কনভেনশন অনুযায়ী 2025 সালের মধ্যে সবগুলো ইয়ার্ড গ্রিন করার কথা। তবে ইয়ার্ড মালিকরা জানান আর্থিক সংকটের কারণে 2030 সালের আগে পুরোপুরি গ্রিন করা সম্ভব নয়। আমরা 25 সালের মধ্যে পারি কিনা, এখন তো 10-12টা প্রসেসিং আছে। আমরা একটা টাইম বাড়ার জন্য একটা পিটিশন দিছি, আশা করি ওরা প্রসেসিং আছে, আশা করি 25 সালের মধ্যে অনেক হয়ে যাবে, 10-12টার মধ্যে আরো কমপ্লিট হয়ে যাবে। কতটুকু টাইম পিটিশন দিয়েছেন? আমরা 2030 সাল পর্যন্ত দিচ্ছি। একটা স্ট্যান্ডার্ড ইয়ার্ড আমরা যদি এইচকেসি ইয়ার্ড হিসেবে আমরা কনভার্ট করতে যাই, এটার প্রায় 40 থেকে 50 কোটি টাকা ব্যয় হয়। তো অনেকের পক্ষে অ্যাট এ টাইম এতগুলো টাকা ইনভেস্ট করা পসিবল নাও হতে পারে, এটা একটা বিগ চ্যালেঞ্জ। বিশ্বের 30 থেকে 35% জাহাজ ভাঙা হয় চট্টগ্রামের 150 মতো শিপ রিসাইক্লিং ইয়ার্ডে। 60-এর দশকে আটকা পড়া গ্রিকের একটি জাহাজ ভাঙ্গার মাধ্যমে শুরু করে এই জাহাজ ভাঙ্গা শিল্পের যাত্রা। যদিও শ্রমিকদের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে ছিল বহির্বিশ্বে নানা সমালোচনা, তারপরও সব সমালোচনাকে পেছনে ফেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জাহাজ ভাঙ্গা শিল্প। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ডলার সংকট, ব্যাংক ঋণের সুদ হার বাড়ার সঙ্গে বছর জুড়ে রয়েছে এনবিআরের হয়রানি। এমন নানা কারণে রপ্তানি বাজারে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি তৈরি পোশাক শিল্প মালিকদের। অবস্থার পরিবর্তনে বাজেটে উৎসে কর আবারও 1% থেকে কমিয়ে অর্ধেক করার দাবি জানিয়েছে বিজিএমইএ। আর বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে রফতানিমুখী খাতে কর সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বৈদেশিক মুদ্রা সংকট কাটিয়ে দেশের রিজার্ভ বৃদ্ধির যে কয়টি উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার রপ্তানি আয়। আর বছরের পর বছর এই রপ্তানি আয়ের 80% বেশি যোগান দিচ্ছে তৈরি পোশাক খাত। দাম বৃদ্ধির পরও জ্বালানি ও ডলার সংকট, ভূরাজনৈতিক অস্থিরতা ও উন্নত দেশগুলোর ব্যয় সংকোচন নীতি, সম্প্রতি ব্যাংক ঋণের লাগামহীন সুদহার বৃদ্ধি ও কর আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের বৈরী আচরণে কতটা ভালো আছে এই খাতটি? সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠকে অসহায়ের মতো আনুষ্ঠানিকভাবে সেই চিত্র তুলে ধরেছেন পোশাক শিল্প সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। আইন আছে, কিন্তু যখন যোগাযোগ করা হয় তখন আইনে আর বাধা থাকে না, তখন সব ঠিক হয়ে যায়। কিন্তু যোগাযোগ না করলেই দেখা যাচ্ছে যে তারা হয়রানির শিকার হয়। এই অবস্থায় চীন ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমবর্ধমান চাপে পড়া খাতটির উৎসে কর কমাতে আসছে বাজেটে সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এক্সপোর্টের উপরে 1% মানে হলো আমার প্রফিটের উপরে অলমোস্ট 20%-এর মতো। কোনো ক্ষেত্রে দেখা গেছে ওই বিজনেসটাতে হয়তো আমার প্রফিটই নাই, এটা আসলে আমাদের জন্য খুব বার্ডেন হয়ে যায়। সো এটাকে আমরা বলবো 0.25%-এ নামিয়ে নিয়ে আসতে। অন্যদিকে দাতা সংস্থা থেকে ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেয়ে পোশাক শিল্পে কর সুবিধা দিয়ে রপ্তানি আয় বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এমন কোনো জায়গা নাই যেখান থেকে আমরা ঋণ করছি না আমাদের এই ফরেন কারেন্সির জন্য। তো এই অবস্থায় যদি আমাদের রপ্তানিকারকরা কিছুটা সুবিধা পান, বিশেষ করে এই উৎসে করের ক্ষেত্রে, এবং একই সঙ্গে তাদের যে সমস্ত অন্যান্য সুযোগ সুবিধা আছে যেটা কিছুটা কমানো হয়েছে আসলে এই জানুয়ারিতে, কিন্তু তারপরেও যতটা সম্ভব আমাদের যে বিশেষ করে WTO এর আন্ডারে যে সমস্ত ফ্যাসিলিটি সুযোগ আছে, মানে LDC গ্র্যাজুয়েশনের আগ পর্যন্ত, সেই সুযোগ সুবিধা যতটা পারা যায় আসলে যদি দেওয়া সম্ভব হয় তাহলে দেওয়া উচিত। 2022-23 অর্থ বছরে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উৎসে কর দ্বিগুণ বাড়িয়ে 1% করে সরকার, যা বহাল রয়েছে চলতি অর্থ বছরও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা। আর মাত্র 4 দিন বাকি, জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন ও ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদক, সন্ত্রাস এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি মূলত এই কাজটি করছি এবং ঘুষ দুর্নীতি যাতে না হয় এই বিষয়গুলো আমি সর্বাধিক গুরুত্ব দেব। তবে ভোটাররা বলছেন যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা। চতুর্থ ধাপে 5 জুন বোয়ালমারী উপজেলায় ভোট গ্রহণ হবে, আর ভোটার সংখ্যা 2,04,698 জন। সময় সংবাদ, ফরিদপুর। লিচুর শহর দিনাজপুরে উঠতে শুরু করেছে সব ধরনের লিচু। চায়না 3, বেদানা, মাদ্রাজি, বোম্বাই, হাড়িয়া সহ সুস্বাদু ফলে ছেয়ে গেছে বাজার। দাম চড়া থাকলেও বেশিতেই কিনছেন ক্রেতারা। লিচুর রাজ্য দিনাজপুর, স্বাদে রসে অতুলনীয় ফলটির বেচা কেনায় জমজমাট শহরের নিউ মার্কেট বাজার। হরেক রকমের টুকটুকে লাল রঙের লিচুতে ভরপুর বাজার। চায়না 3, বেদানা, মাদ্রাজি, বোম্বাই, হাড়িয়া, কাঁঠালি সহ নানা বাহারি নাম। জিভে জল আনা এসব লিচু বিক্রি হচ্ছে প্রকারভেদে সব প্রতি 300 থেকে 1200 টাকা পর্যন্ত। মাদ্রাজি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়, বেদানা 700 থেকে 900 টাকায়, বোম্বাই 300 থেকে 320 টাকায় এবং সবচেয়ে বেশি দামি চায়না 3 বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকায়। মাসব্যাপী দাবদাহ আর ঘূর্ণিঝড়ে লিচুর ব্যাপক ক্ষতি হওয়ায় প্রভাব পড়েছে দামে। তবুও চড়া দরেই কিনছেন ক্রেতারা। কেউ কিনছেন ব্যবসার জন্য, কেউ আত্মীয় স্বজন পরিবারের জন্য। অনেক লিচু দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অনেক দাম। বেদানাটা আমরা দিচ্ছি 600 থেকে 700 টাকার মধ্যে, চায়না 3টা দিচ্ছি 900 থেকে 1100 টাকার মধ্যে। ওয়েদার কারণে সব লিচু জ্বলে গেছে। বর্তমান লিচুর বাজার খুবই হাই চড়া। এবার দিনাজপুরে 5,780 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 35,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী 3টি উপজেলার পাহাড়ি টিলা ভূমিতে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। পরিপক্ক লিচুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাগানে ছুটে আসছেন ফলপ্রেমীরা। পর্যটকদের কাছে ভালো দামে লিচু বিক্রি করতে পেরে খুশি বাগানিরা। হৃদয় পালের তোলা ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। গাছে গাছে ঝুলছে রসালো ফল লিচু। চলতি মৌসুমে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি লালমাটি সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, কসবা এবং আখাউড়ায় লিচুর বাম্পার ফলন হয়েছে। উঁচু টিলায় গাছগুলোতে শোভা পাচ্ছে লাল পরিপক্ক চোখ ধাঁধানো রসালো লিচু। বাগানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি গাছ থেকে লিচু পেড়ে খেয়ে অভিভূত দর্শনার্থীরা। গাছ থেকে পাড়ার যে স্বাদ, এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। সবসময় তো দূর থেকে দেখে, এখন নিজে পেরে খেতে পাচ্ছি। গাছ থেকে নিজে পেরে খাওয়ার আসলে মজাই আলাদা একটা। এই লিচুগুলো খুব সুস্বাদু আর আমার এখানে এসে খুব ভালো লাগছে। এবার 566 হেক্টর জমির বাগানে চায়না 2, চায়না 3, বোম্বে এবং পাটনা জাতের লিচুর ফলন হয়েছে। ভালো দামে বিক্রি করতে পেরে খুশি বাগান মালিকরা। বিষ স্প্রে করি না গাছের মধ্যে, আমরা খুব সুন্দরভাবে পরিচর্যা করি। লিচুর জন্য মানুষ একটা সারা পড়ে গেছে গা। বিজয়নগরের যে মানুষ এত এইভাবে আসতেছে বিভিন্ন শহর থেকে, বিভিন্ন জেলা থেকে। আমরা আমাদের নিজের বাগানের মধ্যে বিক্রি করতেছি। কৃষি বিভাগ জানায় পাহাড়ি টিলা ভূমি হওয়ায় ফলন বেশ ভালো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মাটি এবং আবহাওয়াগত কারণে এই লিচুগুলো বেশ সুমিষ্ট এবং বেশ জনপ্রিয়। গত বছর যেখানে ছিল 550 হেক্টর, আমাদের 17 হেক্টর বেশি আবাদ হয়েছে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে অন্তত 2000 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গরমে স্থবির পর্যটন ব্যবসায় স্বস্তি দিয়েছে বৃষ্টি। রাঙামাটির দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে ভ্রমণ পিপাসুর আনাগোনা। এতে খুশি ব্যবসায়ীরা। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। তীব্র দাবদাহের পর গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি নামে পাহাড়ি জনপদে। এতে প্রাণ ফিরেছে প্রকৃতিতে, ঠান্ডা হয়েছে আবহাওয়া। এমন অবস্থায় রাঙামাটির ঝুলন্ত সেতু, নয়নাভিরাম, আসাম বস্তি সড়ক, সুবলং ঝর্ণা সহ সব দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। প্রকৃতিতে লেগেছে তারুণ্যের ছোঁয়া। মরা ঝর্ণাগুলো ফিরে পেয়েছে যৌবন। অঝোর ধারায় ঝরছে পানি। ঝর্ণার সেই জলধারায় গা ভিজিয়ে নিজেদের সতেজ করছেন ভ্রমণ পিপাসুরা। প্রকৃতি দেখলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমারও ভালো লাগতেছে, মানে পুরাই হ্যাপি। যারা এখানে এই পাহাড়ি এলাকাটা দেখতে আসে, বেসিক্যালি আপনার বর্ষাকালকে যদি বেছে নেওয়া হয় তাহলে মজাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, মানে ভ্রমণটা পরিপূর্ণতা পাবে। আপনি অবশ্যই আসাম বস্তি হয়ে কাপ্তাই রোডটা দেখে যাবেন। যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আসলে এটা যেন তারা দেখে যায়।
তাহলে রাঙামাটি ভ্রমণের পরিপূর্ণ আনন্দটা তারা উপভোগ করতে পারবে। পর্যটক আসতে শুরু করায় মন্দা কাটিয়ে উঠতে শুরু করেছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। তীব্র গরমের পরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ট্যুরিস্টের আগমন একটু বাড়ছে, আমাদের বুকিংও বাড়ছে। শুধু আমাদের না, সব হোটেলে মোটামুটি ট্যুরিস্ট বাড়ছে, বুকিং বাড়ছে। আশা করি আগামীতেও আমরা ভালো কিছু ট্যুরিস্টের আশা করতে পারি। বর্ষা মৌসুমে আবহাওয়ার এমন পরিবেশ বজায় থাকলে রাঙামাটিতে 1 লাখ পর্যটকের আগমন ঘটবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। সময় সংবাদ, রাঙামাটি। পাহাড়ি পথের বাঁকে বাঁকে ফুটেছে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, রাধাচূড়া। বাহারি ফুলের রূপে মুগ্ধ পর্যটক ও পথচারী। খাগড়াছড়ির নয়নাভিরাম সৌন্দর্য ধরে রাখতে বেশি করে বৃক্ষরোপণের দাবি প্রকৃতি প্রেমীদের। ছোটন বিশ্বাসের তোলা ছবি আর জিতেন বড়ার তথ্য নিয়ে রিপোর্ট। সবুজ পাহাড়ে ঘেরা জনপদে ফুটেছে রং বেরঙের ফুল, যার গন্ধে মাতোয়ারা পর্যটক সহ পাহাড়ের বাসিন্দারা। গ্রীষ্মের বাহারি ফুলে ছেয়ে গেছে খাগড়াছড়ির পথপ্রান্তর। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, লাল সোনাই সহ নাম না জানা কত ফুল, যা পর্যটক ও পথচারীদের স্বাগত জানাচ্ছে। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, হিজল, কেসিয়া জাওয়ানিকা ইত্যাদি প্রজাতির ফুলের অনেক সৌন্দর্যে কিন্তু এখন পাহাড় খুব সৌন্দর্যময় হয়ে উঠেছে। শুধু সড়কের পাশে নয়, জেলার বিভিন্ন স্থানে ও বাড়ির আঙিনায় মিলবে ফুলের শোভা। অনেকটা কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলছে হলুদ সোনালী রঙের সোনালু ফুল। প্রাকৃতির এক অপরূপ সৃষ্টি সোনালু ফুল। আমরা এই প্রাকৃতিক ফুলের প্রেমে পড়ে আমরা মুগ্ধ। খাগড়াছড়ির যে এই রাস্তার যে সৌন্দর্যটা, এক কথায় বলতে গেলে এই সোনালু ফুলের জন্য এই সৌন্দর্যটি। পাহাড়ি এলাকায় ঋতুভেদে নানা ফুল ফুটলেও সড়ক সম্প্রসারণ ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে কাটা পড়েছে অনেক গাছ। যা অবশিষ্ট আছে সেগুলো রক্ষার পাশাপাশি নতুন করে বৃক্ষরোপণের দাবি প্রকৃতি প্রেমীদের। বাংলাদেশের রাস্তার দুপাশে এবং কোনো পার্কে যদি এটা লাগানো হয়, এটা আসলে একদিকে যেরকম আমাদের পরিবেশের একটা ভারসাম্য তৈরি হবে, মানুষ অক্সিজেন পাবে, অন্যদিকে হচ্ছে এই টাইমে, বিশেষ করে মেয়ের এই টাইমে যারা সৌন্দর্য প্রেমী বা যারা ফুল প্রেমী, তাদের আসলে অনেক ভালো লাগবে এটা। আমাদের যে আইল্যান্ডগুলো আছে, আইল্যান্ডের উপর গত বছর আমরা কিছু গাছ লাগিয়েছি এবং অবশিষ্ট যে আইল্যান্ডগুলো আছে এটার মধ্যে এই বর্ষার আগেই আমরা নতুন নতুন গাছ লাগাবো। গত 1 দশক ধরে সরকারিভাবে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু সহ সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপণ বন্ধ রয়েছে। তবে সড়ক বিভাগ চলতি বর্ষায় জেলার বিভিন্ন রাস্তায় দুই পাশে 20,000 বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ভোরের সময় আরও থাকছে। উদ্বোধন হলো অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ বাংলাদেশের 33তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজনের উদ্বোধন করা হয়। 3 দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়ে চিকিৎসকদের যোগ্য সম্মান দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। আর চিকিৎসকদের রোগীদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। আয়োজনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ও BSMU এর উপাচার্য দিন মোহাম্মদ নুরুল হক উপস্থিত ছিলেন। আমরা মানুষের ভালোবাসাও পাই, অর্থ উপার্জনও পাই। আমরা যদি চাই, ইফ উই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই মাদারল্যান্ড, উই ক্যান। আমরা পারব, নিশ্চয়ই পারব। এবং আমি চেষ্টা করব আমার চিকিৎসকদের মান সম্মানটাকে আমি ওই পর্যায়ে নিয়ে যেতে, যেন রাস্তায় মানুষ দেখলে চিকিৎসকদের সম্মান করে, চিকিৎসকদের যেরকম সুরক্ষা দিব, রোগীদেরকেও আমি সুরক্ষা দিব। সেই জন্যই আমি কাজ করছি আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন। যত দ্রুত এটাকে আমরা সংসদে নিয়ে এই আইনটা আমাদেরকে পাশ করতে হবে। পাহাড় বাঁচলে মানুষ বাঁচবে, এমন মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পাহাড় ক্ষতিগ্রস্ত হলে প্রকৃতি ও মানুষের ওপর তার সরাসরি প্রভাব পড়ে। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আন্তর্জাতিক মাউন্ট এভারেস্ট দিবস উপলক্ষে নেপাল দূতাবাস আয়োজিত ফটোগ্রাফি প্রদর্শনীতে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যেন বর্তমানের ফেলে যাওয়া প্লাস্টিক কুড়াতে না হয়, তাদের জন্য তেমন এক বাসযোগ্য পৃথিবী তৈরি করতে হবে। আয়োজনে দেশের 18 জন পর্বতারোহীর ছবি প্রদর্শনের পাশাপাশি সদ্য এভারেস্ট ও লোৎসে জয়ী বাবর আলীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ বিমানকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে কেবিন ক্রুদের আরও নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিমান ও পর্যটন সচিব মোহাম্মদ মোকামেল হোসেন। শুক্রবার আন্তর্জাতিক কেবিন ক্রু দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সচিব বলেন, নানা সংকটের মধ্যেও হাসি মুখে সেবা দিয়ে যাচ্ছে বিমান কেবিন ক্রুরা।
2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দক্ষতায় গুরুত্ব দিতে হবে। এ সময় বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, নিজেদের মধ্যে গ্রুপিং না করে মিলেমিশে সেবায় নজর দিতে হবে ক্রুদের। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দ তুলে নেয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শুক্রবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট অনুষ্ঠানে এই অভিযোগ তোলেন তিনি। জার্মানির একটি প্রতিষ্ঠান খরচ কমাতে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দেয় বলে অজুহাত দেওয়া হয়। আমাদের পাসপোর্টটা ইস্যু করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন যখন পাসপোর্ট হলো, আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই। আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি। এটা খুব দুঃখজনক। একটা জার্মান কোম্পানি আমাদের পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এই এক লাইন বাদ দিয়েছে। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি গঠন এবং ভোটে বিএনপি নেতাদের নামিয়ে আওয়ামী লীগ নেতাদের পক্ষে কাজ করা সহ একাধিক অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জের সোনাহারে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ তোলেন। বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতাদের প্রার্থী করেন আজাদ। পরে কেন্দ্র থেকে নির্বাচন বর্জনের চাপ এলেও কর্মসূচির নামে আওয়ামী লীগের নেতাদের কাছে টাকা নিয়ে তাদের পক্ষে ভোট করেন তিনি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পুরনো দিনের বন্ধুদের সঙ্গে সাক্ষাতে হাসি ঠাট্টায় যেন ফিরে আসে বিশ্ববিদ্যালয়ের জীবন। বেলা 11টায় অডিটোরিয়ামে দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় 1972 ব্যাচ থেকে শুরু করে 2018 ব্যাচের 2 শতাধিক অ্যালামনাই অংশ নেন। এর আগে স্টুডেন্ট ওয়েলফেয়ারের সেন্টারে আয়োজিত জব ফেয়ারে উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার। অ্যালামনাইরাও এখানে এসে ইন্টারাক্ট করতে পারে, তাদের যে আহরিত প্রফেশনাল জ্ঞান সেটা ছাত্রদের সাথে এক্সচেঞ্জ করার একটা সুযোগ পেয়ে যায়। অ্যালামনাই বৃন্দ থেকে বিভিন্ন রকমের ফিডব্যাক নিয়ে যে আমাদের কী করে একাডেমিক এবং প্রফেশনাল ডেভেলপমেন্টগুলো করা যায়, বক্তব্যের একটি অংশ রাখা হয়েছে। উজানের পাহাড়ি ঢলের সুনামগঞ্জের নদ নদী ও হাওরে বাড়ছে পানি বাড়ার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সুনামগঞ্জের সদর উপজেলায়। সেখানে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। হিমাদ্রি, এই দেখার হাওরের একদিকে রয়েছে ইসলামপুর নদী, অন্যদিকে রয়েছে দেখার হাওর। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখার হাওরে এখন একটা স্বাভাবিক অবস্থা দেখার হাওরে 4 থেকে 5 হাত পানি ধারণ ক্ষমতা, অর্থাৎ 5 থেকে 4 হাত পানি। কথা বলেছিলাম জানিয়েছেন যে এখন পর্যন্ত হাওরের যে পানি, সেই পানি নদী দিয়ে পানি বাড়লেও কিন্তু হাওরের পানি বাড়লেও হাওরের পানি বাড়লে এখনো নদীর পানি বাড়লেও হাওরের পানি এখন পর্যন্ত বাড়েনি। কারণ পানি না বাড়ার কারণ হলো যে হাওরের পাশেই রয়েছে প্রায় 1700 কিলোমিটার বেড়িবাঁধ। সেই বেড়িবাঁধের কারণে হাওরের পানি ঢুকতেছে না এবং সুরমা নদীর পানি বাড়েনি। কারণ পানি না বাড়ার কারণ হলো যে হাওরের পাশেই রয়েছে প্রায় 1700 কিলোমিটার বেড়িবাঁধ। সেই বেড়িবাঁধের কারণে হাওরের পানি ঢুকতেছে না এবং সুরমা নদীর পানি কিছুটা বাড়ছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে হাওরের সবগুলি পানি প্রবেশ করলে সেই পরে হাওর আমি কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত হাওরের যে অবস্থা আসলেও উপচে পড়ার মতো কোনো অবস্থা তৈরি হয়নি। সেই উপচে পড়ার অবস্থা তৈরি না হওয়ার ফলে আমরা এই যে
এই অবস্থা, যেটা আমরা বন্যা বলি বা পাহাড়ি ঢল বলি, সেই পাহাড়ি ঢলের অবস্থা এখন পর্যন্ত বিরাজ করেনি। আমরা এখানকার সীমান্ত নদী রয়েছে, 7টি সীমান্ত নদী দিয়েই প্রচুর পানি আসছে এবং সেই পানি এখন পর্যন্ত হাওরের বেড়িবাঁধের কারণে হাওরে সেভাবে প্রবেশ করতে পারছে না এবং সেই প্রবেশ করার না ফলে কারণ এখানকার যে অবস্থা, সেই পানি হাওরে যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে বৃদ্ধি পায় নাই। এখন পর্যন্ত তারা এই অবস্থাতেই রয়েছেন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, গেল 2 দিন যাবৎ বৃষ্টিপাত না হওয়ার কারণে পরিস্থিতি অনেকটা উন্নতি বলা যায়, কারণ নদীর পানি কিছুটা বাড়লেও হাওরের পানি তেমনভাবে বাড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি একটি সাবমার্জিবল রোড এবং একটি বাঁধের উপরে। সেই বাঁধটি এখনও নদী থেকে 5 থেকে 7 ফিট উপরে ভেসে আছে। এই অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে, কারণ আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে আরও 4 থেকে 5 দিন পানি বাড়লে এই অবস্থা হয়তো কিছুটা পানি পূর্ণ হতে পারে। আপনি জানেন যে সুনামগঞ্জে ছোটো বড়ো প্রায় 37টির মতো হাওর রয়েছে। এই সমস্ত হাওর একটা বিশাল জলাধার এবং বিশাল জল ধারণ ক্ষমতা রয়েছে। আসলে পানি ধারণ ক্ষমতা নির্ভর করে হাওরের আয়তন এবং গভীরতার উপরে। হাওরের আয়তন যদি বেশি হয় এবং গভীরতা যদি বেশি হয় তাহলে পানি ধারণ করতে পারে এবং পানি গ্রহণ করতে পারে। আমাদের এখানে এখন পর্যন্ত যে পাহাড়ি ঢল এসেছে, সেই ঢলের পানিতে হাওরগুলি এখনও ভরে ওঠেনি। আমরা কথা বলেছিলাম শনির হাওর এবং মাটিয়ান হাওর, দেখার হাওর এবং টাঙ্গর হাওরের বিভিন্ন এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে হাওরের অনেক জায়গারও এখনও পানিতে প্রবেশ করে নাই, অথচ পানি শূন্য অবস্থায় রয়েছে সেই বাঁধের কারণে। অর্থাৎ সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের প্রায় 1700 কিলোমিটার বাঁধ রয়েছে, যেগুলি ফসল রক্ষার জন্য প্রতি বছর দেওয়া হয় এবং সেই বাঁধের কারণে হাওরের যে পাহাড়ি ঢলের পানি সেটা প্রবেশ করতে পারে না এবং সেই প্রবেশ করতে না পারার ফলে হাওরগুলি এখন পর্যন্ত পানিগুলি ওইভাবে উপচে যায় না। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আজকে এবং আগামীকালকে যদি বৃষ্টি না হয় তাহলে এই পানি সহজেই টেনে নিবে সহজেই টেনে নিবে এই হাওরগুলো, কারণ এখন পর্যন্ত ওভারফ্লোর কোনো ধরনের অবস্থার সৃষ্টি হয়নি। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে, তারা এই রূপ দেখে তারা জানিয়েছেন যে এই যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন, তবে এখন পর্যন্ত দুর্যোগপূর্ণ কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওরের থেকে পানি বৃদ্ধির সবশেষ খবর। এতক্ষণ যুক্ত ছিলাম সুনামগঞ্জ সদরে। বিশ্বকাপ চলাকালীন দলে বোর্ড কর্তাদের অযাচিত হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব পড়ে ক্রিকেটারদের পারফরমেন্সে। তাই তো দেশের স্বার্থে এবার অন্তত এই বিষয়ে বিসিবির পরিচালকদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা জাতীয় দলের সাবেক হেড কোচ সরওয়ার ইমরানের। টুর্নামেন্টে টাইগারদের নিয়ে খুব একটা আশাবাদী না হলেও তার পরামর্শ নিজেদের সক্ষমতা, শক্তির জায়গা সম্পর্কে জানা এবং মাঠে তার প্রতিফলন ঘটানো। আসলে মিরাজকে মিস করবেন তিনি, ম্যাচ জিততে তাকিয়ে ব্যাটসম্যানদের পারফরমেন্সে। আরও একটা আইসিসি ইভেন্টে অংশগ্রহণের অপেক্ষা। 1999 থেকে প্রতিটি বিশ্বকাপে টাইগাররা অংশ নিলেও প্রায় সব সফরই হয়ে আছে শিক্ষা সফর। বাস্তবতার নিরিখে আশাবাদী হওয়া যাচ্ছে না এবারও। তবে শুধু মাঠের ক্রিকেটই নয়, নেতিবাচক পারফরমেন্সে সমালোচনা ছড়ায় মাঠের বাইরেও। খোদ বিসিবি কর্তারাও প্রায়শই করেন অযাচিত হস্তক্ষেপ, তাতে নষ্ট হয় দলের ভারসাম্য, প্রভাব পড়ে 22 গজে। আমার মনে হয় বাইরের থেকে বেশি এইসব নিয়ে কথাবার্তা হয়। এই বাইরের কথাবার্তা আমার মনে হয় ভিতরে যাওয়া উচিত না। বোর্ডের থেকে কিছু বলতে হয়, হেড কোচের সাথে এইগুলো কথা বলা উচিত। আমাদের এখানে কালচার হলো যে প্লেয়ারদের সাথে কথা বলে বেশি, আমাদের যারা অফিসিয়ালস আছে, এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের উপরেই কথা বলে একটা চেইন অফ কমান্ড থাকা উচিত। বর্তমানে স্কোয়াডে রিশাদের অন্তর্ভুক্তি মুগ্ধ করলেও অলরাউন্ডার মিরাজকে মিস করবেন সরওয়ার ইমরান। সামর্থ্যের প্রশ্ন থাকলেও মাঠে ঢেলে দেওয়ার পরামর্শ সক্ষমতার পুরোটা। আমি ফিল করি যে মিরাজের এই টিমে আসা উচিত ছিল। আমাদের নতুন নতুন প্লেয়ার যারা গেছে, আমরা তো রিশাদকে এরকম বল করতে দেখিনি কখনো। আমেরিকাতে যেরকম বল করলো, রিশাদ একটা বিরাট পাওয়া, এখন আমাদের ব্যাটিং করতে পারে, ফিল্ডিং করতে পারে। গ্রুপ ডিতে শুধু শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকাই নয়, টাইগারদের কঠিন চ্যালেঞ্জ জানাবেন নেদারল্যান্ডস, নেপালের মতো প্রতিপক্ষ। অলরাউন্ডার সাকিবের পাশাপাশি বাংলাদেশের সাবেক হেড কোচের বাজি বোলিংয়ে। বোলিং সাইড ভালো, আমাদের ব্যাটিং নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। সাকিব আল হাসান যদি পারফর্ম করে, এটা তো বিরাট একটা পাওয়া। খালি সাকিব আল হাসানের দিকে তাকায় থাকলে আমাদের হবে না। আমাদের যারা জুনিয়র প্লেয়ার ঢুকতেছে, যারা অলরেডি সিনিয়র হয়ে গেছে, অনেকে ফর্মে নাই, তাদেরও কামব্যাক করা উচিত। সরওয়ার ইমরানের মতে একটা মোমেন্টামই বদলে দিতে পারে গোটা প্লট। তাই তো বলছেন লঙ্কাদের বিপক্ষে প্রথম ম্যাচটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
এই বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবছেন না তিনি। জানালেন দলের সাফল্যই বড় তার কাছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারবে টাইগাররা, এমনটাই মনে করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ক্রিকেটের চেয়ে সংসদ সদস্য হিসেবে কাজ করাটাই নাকি বেশি চ্যালেঞ্জিং তার কাছে। বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও দ্য গ্রিন অ্যান্ড দ্য রেড স্টোরিতে এসব কথা বলেন সাকিব। রেকর্ড ভাঙা আর গড়া যার কাজ তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। মাত্র কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে 14,000 রান ও 700 উইকেটের রেকর্ড গড়েছেন মিস্টার 75। 2007 সালে টি-20 বিশ্বকাপের অভিষেক আসর থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে প্রতিটি বিশ্বকাপে খেলেছেন সাকিব। গেল বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে আভাস দিয়েছিলেন টি-20 বিশ্বকাপের এই আসরটাই হয়তো তার শেষ। তবে সমর্থকদের আবারও চমক দিলেন সাকিব। জানালেন এই বিশ্বকাপে ভালো করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যই নাকি বড় তার কাছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকার কারণে এটা সাকিবের সেকেন্ড হোমও, তাই বিশ্বকাপের হোম কন্ডিশনের সুবিধা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব দিলেন স্বস্তির বার্তাই। আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায় এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। সো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। 22 গজের পাশাপাশি সাকিবের আরও একটি পরিচয় আছে, তিনি একজন সংসদ সদস্য। বিসিবির গ্রিন অ্যান্ড রেড স্টোরিতে সাকিবের কাছে প্রশ্ন ছিল কোন কাজটা বেশি চ্যালেঞ্জিং তার কাছে। আমার কাছে সংসদ সদস্যের কাজটা কঠিন, যেহেতু আমার জন্য বিষয়টি নতুন। ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলে আসছি, আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটায়। টি-20কে ওয়ানডের বর্ধিত সংস্করণই মনে করেন সাকিব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হবে এবার, এমনটাই প্রত্যাশা তার। আমার কাছে মনে হয় ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন, হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই। অনেক এক্সাইটিং, ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা। পারভিন আক্তার, সময় সংবাদ। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মাত্র 106 দিনে এর নির্মাণ কাজ শেষ করেছে আইসিসি। অস্থায়ী এই ভেন্যুতে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ড্রপ ইন পিচে ছোট বাউন্ডারিতে হতে পারে হাই স্কোরিং ম্যাচ। এরই মধ্যে স্টেডিয়ামের সব কাজ সম্পন্ন করেছে আয়োজকরা। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। একবার ভেবে দেখুন, ভারত উপমহাদেশের কোন স্টেডিয়ামে বিশ্বকাপের 8টা ম্যাচ, অথচ শহর জুড়ে নেই কোনো সাজসজ্জা কিংবা বিশেষ আয়োজন। এই তল্লাটের ক্রিকেট প্রেমীদের কাছে বিষয়টি পরাবাস্তব মনে হতেই পারে, তবে যুক্তরাষ্ট্রের মাটিতে এটাই নিরেট বাস্তবতা। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম ভেন্যু যেখানে আইসিসির স্বীকৃত কোনো ম্যাচ আয়োজন না করেই মাঠে গড়াবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট। ইস্ট মিডোতে অস্থায়ী গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন 34,000 দর্শক। অবশ্য এই মাঠের পার্সোনাল রেকর্ড বুকে জড়িয়ে থাকবে বাংলাদেশের নামও। মূল আসরের আগে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ হবে নাসাউ ভেন্যুতে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ভারত। একদিন বিরতির পর 3 জুন গ্রুপ পর্বের লড়াইয়ে নাসাউয়ের কৃত্রিম 22 গজে নামবে শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা। আনকোরা এই ভেন্যুতে গ্রুপ পর্বের 3টা করে ম্যাচ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা, 2টা করে ম্যাচ খেলবে আয়ারল্যান্ড, পাকিস্তান ও কানাডা। লাল সবুজের একটা ম্যাচও আছে নাসাউয়ে। একবার করে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস। তবে বিশ্ব আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা হবে নতুন এই ভেন্যুতে। 9 জুন এ মাঠে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পরিসংখ্যান নিয়ে কাটা ছেঁড়ার সুযোগ নেই। কোনো ম্যাচ না হওয়ায় উইকেটের আচরণ কেমন হবে তাও থাকছে রহস্য হয়ে। তবে অ্যাডিলেডের অভিজ্ঞ কিউরেটরের তত্ত্বাবধানে ফ্লোরিডায় নির্মিত ড্রপ ইন পিচে একপেশে ম্যাচ হওয়ার খুব একটা সুযোগ নেই। মাত্র 4 মাসেরও কম সময়ে একটা স্টেডিয়াম তৈরি করেছে আইসিসি, বিশ্বে যা এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা শুধু সবুজ গালিচায় ম্যাচ গড়ানোর। টি-20 বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিল আইসিসি মহাশূন্যে গিয়ে, যার কারণে এই ওয়ার্ল্ড কাপের ট্যাগলাইন দেওয়া হয়েছে আউট অফ দিস ওয়ার্ল্ড।
এই স্টেডিয়াম দেখে যে কারো মনে হবে আইসিসি এবারে টি-20 ওয়ার্ল্ড কাপটাকে স্মরণীয় করে রাখতে চায়। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দেশ নয়, তারপরও যে ক্রিকেট সমর্থকরা এই মাঠে আসবেন, এই মাঠটাতে বসে খেলা দেখবেন, নিশ্চিতভাবেই এটা তাদের জন্য হতে যাচ্ছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আবারও টি-20 ক্রিকেট বিশ্বকাপের খবর। বিশ্বকাপের মূল পর্বের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের হট ফেভারিট ভারত। যদিও এ ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না সাকিব, মাহমুদুল্লাহ লিটনরা। আগের দিন চোট পেলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের টিম কম্বিনেশন চূড়ান্ত করবে বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। ভারতের বিপক্ষে ম্যাচ, গণমাধ্যম কিংবা সমর্থকদের মাঝে এই ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে রোমাঞ্চ থাকলেও বিপরীত চিত্র বাংলাদেশ দলে। আগের দিন পুরো স্কোয়াড অনুশীলন করলেও ম্যাচের আগে শেষ প্র্যাকটিস সেশনে নেই দলের অনেক ক্রিকেটার। আগের দিন চোট পাওয়ায় ছিলেন না মাহমুদুল্লাহ। অফ ফর্মে থাকা লিটন, সাকিব হোটেলে বসেই পার করেছেন সময়। ভারতের বিপক্ষে ম্যাচটা দিয়ে শ্রীলঙ্কা ম্যাচের রণকৌশল সাজাবে টাইগার টিম ম্যানেজমেন্ট। দলের অনেকের জন্যই এটা হতে যাচ্ছে শেষ একটা সুযোগ। ভারত ম্যাচে ভালো করতে না পারলে অন্তত পরের 2 ম্যাচের পরিকল্পনায় তারা থাকবেন না, তা বলাই যায়। লিটন দাসকে সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি-20তে বাদ দেয়া হয় জাকের আলী অনিককে। লিটন আরও একবার সুযোগ পেতে যাচ্ছেন ভারতের বিপক্ষে। টিম ইন্ডিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যান কথা বলছে এই ওপেনারের পক্ষে। যদিও নাসাউ স্টেডিয়ামে হয়তো ওপেনিংয়ে দেখা যাবে না লিটনকে। আগের ম্যাচে উদ্বোধনীতে সেঞ্চুরি পার্টনারশিপ করা সৌম্য তানজিদেরই ভারতের বিপক্ষে ইনিংস সূচনা করার জোর সম্ভাবনা। ভারত ম্যাচের আগে দলের ক্রিকেটারদের দেখা গেছে বেশ নির্ভার। আগের দিন পেসাররা বল হাতে অনুশীলন না করলেও এদিন মোস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিবরা দীর্ঘ সময় নেটে বোলিং করেছেন। ব্যাটিংয়ের সময় নাজমুল শান্ত হাতে চোট পেলেও কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও নেটে নিজেকে ঝালিয়ে নেন অধিনায়ক। এর ফাঁকেই কোচ চন্ডিকা হাথুর সিংহের সঙ্গেও ভারত ম্যাচের কৌশল নিয়ে দীর্ঘ সময় মিটিং করে নেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচের আগে অনুশীলন করেছে টিম ইন্ডিয়াও। দলের সঙ্গে নিউ ইয়র্কে যোগ দিলেও এদিন প্র্যাকটিসে আসেননি বিরাট কোহলি। যদিও দলের অন্যরা ঝালিয়ে নিয়েছে নিজেদের। হারজিত যাই হোক, যখনই বাংলাদেশ দল ভারতের বিপক্ষে খেলে শেষ পর্যন্ত লড়াই করে। অন্তত সাম্প্রতিক ইতিহাস কিন্তু সেটাই বলছে। টিম ইন্ডিয়ার বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। হারজিত যাই হোক, ইতিবাচকভাবে ম্যাচটা শেষ করতে পারলে বিশ্বকাপ বাংলাদেশ শুরু করবে হাই নোটে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আমরা কারো স্বর্ণ বন্দুক রাখছি, কারো জমি বিক্রি করছি, কারো কাছে ধার আনছি। বর্তমানে এখন এন্টি পকেট আর জুতাটাও তো বিক্রি করে খাওয়া যা লাগবে, কোন দিকে যাবো জানি না। স্বপ্নভঙ্গের আর্তনাদ, দেখার নেই যেন কেউ। সর্বস্ব দিয়েও মালয়েশিয়া যেতে ব্যর্থ 30,000 বাংলাদেশি। এজেন্সির পকেটে 1,500 কোটি টাকা। মন্ত্রী বাইরা নীরব দর্শক। পদ্মা সেতু প্রকল্পের সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে প্রায় 7.5 কোটি টাকা লোপাট। জড়িত খোদ জ্যেষ্ঠ সহকারী সচিব। প্রমাণ পেলেও 3 বছর পদানুবতির বিস্ময়কর শাস্তি। সিলেটের 5 উপজেলায় পানিবন্দী লাখ লাখ মানুষ। দুর্গত এলাকায় দুর্ভোগ চরমে। এখনো বিপদসীমার ওপরে সুরমা, কুশিয়ারা। ত্রাণ সহযোগিতা পাঠানোর দাবি জেলা প্রশাসকের। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ পিয়াস। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।